সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস। আমরা মাধ্যমিক থেকে, মানে মাধ্যমিক নয়, আমরা ছোটবেলা থেকে যারা পড়াশোনা করছি সে 5-6 থেকে শুরু করে আমরা প্রথম শুরু করি হিস্ট্রি দিয়ে, ঠিক আছে। এবং চাকরির পরীক্ষায় সে যে কোনো পরীক্ষায় হোক আমরা যত বড় পরীক্ষা দেখি, ডব্লিউবিসিএস হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, ঠিক আছে, সব পরীক্ষাতেই কিন্তু হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, ঠিক আছে। আমরা যে কোনো পরীক্ষাতে আমরা দেখবো সবের মধ্যে, যদি ডব্লিউবিসিএস দেখি তাহলে ডব্লিউবিসিএস এ কি আছে, ডব্লিউবিসিএস এ একটা প্রিলিমিনারি পরীক্ষা হয়, প্রিলিমিনারি এক্সাম, আর একটা হয় মেন এক্সাম। আমরা এটা সবাই জানি যে ডব্লিউবিসিএস পরীক্ষায় আমরা দুটো, মানে হিস্ট্রি হিস্ট্রি জিনিসটা, হিস্ট্রি আমাদের যে দুটো পার্ট আছে, প্রিলিমিনারি পরীক্ষা আর মেন পরীক্ষা, দুটো পার্টি কিন্তু হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই জানি যে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 200 নাম্বারের, এটা হচ্ছে কোয়ালিফাইং পেপার। এই কোয়ালিফাইং পেপারে যদি কেউ মোটামুটি 130 পায় তাহলে আমরা জানি যে মোটামুটি সেফ স্কোরে আছে, সেফ জোনে আছে, সে মোটামুটি প্রিলিম পাস করবে। এবার যদি 130 কে আমরা অ্যানালিসিস করি তাহলে দেখবো যে 200-র মধ্যে কিন্তু 50 নাম্বার হচ্ছে হিস্ট্রি থেকেই, ঠিক আছে। তারা বুঝতে পারছে যে একটা পরীক্ষার 1/8 পার্ট, 200-র মধ্যে 50, 1/4 পার্ট, 1/8 নয় 1/4, 1/4 অংশ। একটা পরীক্ষায় 1/4 অংশ হচ্ছে শুধুমাত্র আমাদের হিস্ট্রি। হিস্ট্রি কিন্তু পরীক্ষাতে প্রচুর গুরুত্ব আছে, বিশেষ করে ডব্লিউবিসিএস পরীক্ষা যারা দেয় তারা জানে যে প্রিলিমিনারি পরীক্ষা পাস করতে গেলে বা প্রিলিমিনারিতে যদি পাস করে আমাকে মেন্স পরীক্ষা দিতে হয়, তাহলে কিন্তু ফার্স্ট আমাকে টার্গেট করতে হবে হিস্ট্রিকে। হিস্ট্রিকে যদি আমি টার্গেট না করি তাহলে কিন্তু কখনোই আমি ডব্লিউবিসিএস পরীক্ষা পাস করতে পারবো না। এরপর যদি আমরা পাস করি তারপর আমরা মেন পরীক্ষা দিই, তাই তো। সেই মেন পরীক্ষাতে যেটা পেপার 3, অর্থাৎ জিএস পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 1, পেপার 1, এই পেপার 1 থেকে এটা এমসিকিউ হয়। এখানেও 200 নাম্বারের পরীক্ষা হয়, একটা 200 নাম্বারের এমসিকিউ থাকে, 200 নাম্বারের এমসিকিউ। এই 200 নাম্বারের এমসিকিউ এর মধ্যে যেটা পেপার 1 বলছি জিএস, সেখানে 100 হচ্ছে হিস্ট্রি, 100 হিস্ট্রি, আর 100 থাকে কি জিওগ্রাফি, আর 100 হচ্ছে জিওগ্রাফি। তাহলে বুঝতে পারছি কত গুরুত্ব আছে হিস্ট্রিতে। আমরা প্রিলিমিনারি পাচ্ছি, প্রিলিমিনারিতে হচ্ছে 200 নাম্বারের মধ্যে যে পরীক্ষা হয় তার মধ্যে 50 নাম্বার থাকে হিস্ট্রি থেকে, 25 নাম্বার থাকে হিস্ট্রি যেটা এনসিয়েন্ট মডার্ন, এনসিয়েন্ট আর মিডিয়াভেল এখান থেকে, আর হচ্ছে যেটা মডার্ন পার্ট যেটা আমরা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বলি, সেই ফ্রিডম স্ট্রাগল থেকে থাকছে আরো 25। তাহলে টোটাল হচ্ছে 50 নাম্বার প্রিলিমিনারিতে থাকছে। এবার যদি আমাকে ভালো স্কোর করতে হয় বাকিটার মধ্যে, তাহলে যদি এখানে 50-এর মধ্যে খুব ইজিলি লোকে 40 থেকে 45 নাম্বার পায়, খুব ইজিলি। আমরা যদি প্রতি বছরের ডব্লিউবিসিএস এর কোশ্চেন পেপার দেখি প্রিলিমিনারি, তাহলে দেখবো যে 40 থেকে 45 নাম্বার লোকে ইজিলি পেয়ে যায়, কিছু করতে হয় না, জাস্ট শুধুমাত্র ট্র্যাডিশনাল কিছু কোশ্চেন পড়ে। এবং তার জন্য আমাদের হিস্ট্রিটাকে একটু ক্রোনোলজিক্যালি পড়তে হবে, অর্থাৎ পরপর পরপর কি হয়ে আসছে, কি কি ঘটে যাচ্ছে, এই জিনিসটা পড়তে হবে। আমাদের অগাধ কোনো জ্ঞানের দরকার নেই, ঠিক আছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে চাকরি পরীক্ষার ক্ষেত্রে, যে আমাদের অশেষ নলেজের কোনো দরকার নেই। আমরা জাস্ট সিস্টেমেটিক ওয়েতে পড়বো, কিছু কিছু মেটেরিয়াল পড়বো, সব মেটেরিয়াল প্রচুর বই এসব পড়ার কোনো কিছু দরকার নেই। জাস্ট যে জিনিসটা জানতে চাওয়া হয় সেই জিনিসগুলো বারবার পড়ে রিপিটেডলি পড়ে আমাকে রিভিশন দিতে হবে। যত বেশি আমি রিভিশন দিতে পারবো ততই কিন্তু আমার চাকরি পাওয়ার স্কোপ বাড়বে এবং কোশ্চেনের আনসার করার, মানে করতে পারবো। তাই কিন্তু আমাকে হিস্ট্রিটার উপরে গুরুত্ব দিতে হবে। যদি আমরা ডব্লিউবিসিএস নিয়ে সিরিয়াস কেউ ভেবে থাকি যে পাস করতে হবে, তাহলে কিন্তু হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। আর মেন্সেও কিন্তু দেখি যদি আমরা, যে এখানে মেন্সের পেপার যেটা 1, জিএস পেপার 1, অর্থাৎ বাংলা ইংরেজি এগুলো পেপার 1-2, আর জিএস পেপার 3 যেটা যেটা জিএস পেপার 1, সেখানে কিন্তু 200 নাম্বারের যে এমসিকিউ থাকে তার মধ্যে 100 হচ্ছে হিস্ট্রি আর 100 হচ্ছে জিওগ্রাফি। তাহলে এখানেও কিন্তু হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। এবার এটা বাদ দিয়েও যেটাকে আমরা বলি পেপার জিএস পেপার 2, জিএস পেপার 2 যেটা, এখানে কি আছে, এখানে হচ্ছে জেনারেল নলেজ অর্থাৎ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর সায়েন্স থেকে কোশ্চেন হয় 200 নাম্বার, এখান থেকে 200 নাম্বার কোশ্চেন হয়, ঠিক আছে। তাহলে এখানেও যদি আমরা দেখি যে জিকে যে পার্টটা, এখানে 200-র মধ্যে আবার 20-র মতো আমরা পেয়ে যাই হিস্ট্রি থেকেই কোশ্চেন। এখানে 200-র মধ্যে আবার 20 মোটামুটি আমরা ধরে নিতে পারি যে হিস্ট্রি থেকে কোশ্চেন চলে আসে, ঠিক আছে। তাহলে কিন্তু হিস্ট্রিতে ডব্লিউবিসিএস পরীক্ষায় কিন্তু প্রচুর গুরুত্ব আছে, প্রচুর গুরুত্ব আছে। এটা গেল, আমি দেখলাম যে ডব্লিউবিসিএস পরীক্ষায় হিস্ট্রির গুরুত্ব কি। এর বাদ দিয়েও আমরা যদি বাকি যে পরীক্ষাগুলো হয়, ঠিক আছে, বাকি যে পরীক্ষাগুলো হয় ওগুলোও যদি দেখি, ওখানেও কিন্তু একটা হিস্ট্রির গুরুত্বপূর্ণ রোল আছে। ওখানেও কিন্তু
হিস্ট্রি কোশ্চেন পড়বেই। আমরা ইউপিএসসি আইএস থেকে শুরু করে একবারই ক্লার্কশিপ, গ্রুপ ডি, মিসলেনিয়াস যত যা পরীক্ষা পৃথিবীতে বা পশ্চিমবঙ্গে হয়, পশ্চিমবঙ্গে যত পরীক্ষা হয় এমন কোনো পরীক্ষা নেই যেখানে হিস্ট্রি থেকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হয়নি। তাহলে আমরা প্রতি পরীক্ষায় যদি আমরা দেখি যে সামান্য গ্রুপ ডি যে পরীক্ষাগুলো হয় সেখানেও যদি 50 নম্বরের পরীক্ষা হয়, 50 মার্কসের পরীক্ষা হয়, তাহলে আমরা শিওর ওখান থেকে মোটামুটি 8 থেকে 10, এই 8 থেকে 10 নাম্বার এটা হিস্ট্রি থেকে থাকবে। ঠিক আছে, তাহলে হিস্ট্রি কিন্তু পরীক্ষার পারপাসে প্রচুর গুরুত্বপূর্ণ সব পরীক্ষার জন্য। আমরা সামনে পঞ্চায়েতের পরীক্ষা বলে একটা পরীক্ষা হবে হয়তো, নোটিফিকেশন দিয়েছে, ঠিক আছে, এখন রেজিস্ট্রেশনে চলছে। সেই পঞ্চায়েতের পরীক্ষা তো দেবে একটা 10 নম্বরের জিকে বলা আছে, জেনারেল নলেজ। সেই জিকে তো 10 নম্বরের মধ্যে আমরা 1 বা 2 আশা করতে পারি। এই 10-এর মধ্যে 1-2 কিন্তু একটা খুব বড় ব্যাপার। 2 নম্বর আমরা আশা করতেই পারি যে হিস্ট্রি থেকে কিছু কোশ্চেন দেবে। অবশ্যই সেগুলো একটু বেসিক কোশ্চেন হবে। আমরা যেরকম ভাবে ডব্লিউবিসিএস এর কোশ্চেন গুলো পাই সেরকম জটিল লেভেলের কোশ্চেন কিন্তু আমরা আহ, এই পঞ্চায়েত বা গ্রুপ ডি বা অন্য যে পরীক্ষাগুলো ক্লাসিক এত জটিল পাই না। কিন্তু যদি আমরা প্রিপারেশন নিতেই হয় তাহলে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নেওয়া দরকার আছে। আমরা পাই টু পাই খুঁটিনাটি সবকিছু পড়ে পড়ে যাব, ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে শুধু আপনাদেরকে সং মিলাতে হবে। এবার সরাসরি চলে যাচ্ছি আমরা হিস্ট্রিতে। হিস্ট্রি নিয়ে বলার আগেই আমরা হিস্ট্রি শুরু করছি একবারই প্রথম থেকেই। আমরা ছোটবেলায় পড়েছি না যে ভীমবেটকা গুহার ছবি, যখন টি4-এ পড়তাম সে বইয়ে থাকতো ভীমবেটকার ছবি। আমরা সেই যুগ থেকে ফিরে আসছি একবারই, যেটা স্টোন এজ বলি। সেই স্টোন এজ থেকে আমরা সিভিলাইজেশনের দিকে আস্তে আস্তে আসবো। এটা শেষ করার পরেই আমরা শুরু করবো মিডিয়াভেল, অর্থাৎ মধ্যযুগের ভারত, এবং তারপরে আমরা মডার্নে আসবো। ঠিক আছে, তো সরাসরি আমরা শুরু করছি। আজকে যে ফার্স্ট ক্লাস আমরা প্রি হিস্টোরিক পিরিয়ড উপর রেখেছি, প্রি হিস্টোরিক পিরিয়ড, সেটার উপরে আমরা আমাদের ফার্স্ট ক্লাস আজকে নিচ্ছি। এবার দেখো, এবার যদি আমরা হিস্ট্রিকে টোটাল ভাগ করি, হিস্ট্রি যে এনসিয়েন্ট পার্টটা, সেটা যদি আমরা ভাগ করে দেখবো আমরা মোটামুটি 5টা ভাগে ভাগ করতে পারবো। কি কি ভাগগুলো সেটা এখানে দেওয়া আছে। একটা হচ্ছে প্যালিওলিথিক, ঠিক আছে, এটা হচ্ছে একবারই প্রথম যেটা ভারত মানে মানুষের শুরু হচ্ছে, সূচনা হচ্ছে, সেটা হচ্ছে প্যালিওলিথিক। তখন না মানুষ জানতো একসঙ্গে থাকা, না মানুষ রান্না করে খেত, আগুনের ব্যবহার কিছুই ছিল না। ঠিক আছে, জাস্ট মানুষ অ্যানিমেলদের মতো বাস করতো। সেই প্যালিওলিথিক পিরিয়ড ডিটেলসে আমরা একটু পরেই পড়বো। তারপরে একটু মানুষ সভ্য হলো, সেটা হচ্ছে মেসোলিথিক অর্থাৎ মিডিল। ঠিক আছে, এটা যদি এনসিয়েন্ট হয় একবারই এনসিয়েন্ট, তাহলে এটা হচ্ছে মিডিল মেসোলিথিক। ঠিক আছে, এখানে মানুষ আস্তে আস্তে নিজেকে সংঘবদ্ধ করার চেষ্টা করলো। মানুষ আগে শিকার করতো, সেখান থেকে বেরিয়ে এসে তারা পশুপালন শুরু করলো। এসব আস্তে আস্তে শুরু হবে। তারপর পাচ্ছি আমরা নিওলিথিক। নিওলিথিক কি, এখানে মানুষ মোটামুটি একটু সভ্য হচ্ছে। ঠিক আছে, আমরা যে বর্তমান মানুষ, সে মানুষ আস্তে আস্তে সেখানে তৈরি হচ্ছে। এরপর আছে চ্যালকোলিথিক পিরিয়ড। চ্যালকোলিথিক কি, এখানে প্রথম ধাতুর ব্যবহার শুরু হলো। নামটা থেকে বলেছে চ্যালকোলিথিক, চ্যালকো থেকে হচ্ছে কপার, চ্যালকো মানে হচ্ছে কপার। কপার এখানে শুরু হলো, অর্থাৎ ধাতুর ব্যবহার মানুষ শিখতে শুরু করলো। মানে মডার্ন মানুষ এখান থেকে শুরু হয়ে গেছে, নিওলিথিক থেকে মডার্ন মানুষ শুরু হচ্ছে। এই যে প্রতিটা ধাপ বা প্রতিটা যে পিরিয়ড, এই প্রতিটা পিরিয়ডকে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব, প্রতিটা পিরিয়ডকে। এবং শুধু আলোচনায় নয়, আমরা যে নোটস গুলো শেয়ার করছি এখানে, সেই নোটসে কিন্তু ডিটেলসে বোল্ড করে দিচ্ছি যে যেগুলো পরীক্ষার পারপাসে গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি হিস্ট্রিটাকে দেখি, হিস্ট্রিতে কিন্তু প্রচুর বড় টপিক, সেটা ভাস্ট সিলেবাস। সেখান থেকে যদি প্রতিটা কোশ্চেন বা প্রতিটা লাইনকে আমরা গুরুত্ব দিয়ে সমানভাবে পড়ি, তাহলে আমাদের মাথার যে ক্যাপাসিটি, এত তো আমরা মনে রাখতে পারবো না, সম্ভব নয় প্র্যাকটিক্যালি কোনো মানুষের ক্ষেত্রেই। তার জন্য স্পেসিফিক্যালি কিছু জিনিস পড়ার দরকার আছে, সেগুলো কিন্তু আমরা এখানে বোল্ড করে দিয়েছি। বা আমরা যে মেটেরিয়ালটা শেয়ার করব ক্লাস শেষে, সেখানেও কিন্তু দেখবে যে বোল্ড করে দেওয়া আছে। আমরা কিন্তু ওগুলোকে খুবই স্পেশাল কেয়ার দিয়ে পড়বো। আর লাস্ট যে এজটা সেটা হচ্ছে আয়রন এজ। আয়রন এজ আমরা জানি এখন আমাদের আয়রনের ব্যবহার চলছে, আয়রন এজ আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল আমরা 5টা ভাগে টোটাল এনসিয়েন্ট যে আমাদের পাস্ট, সে পাস্টকে ভাগ করলাম। একটা হচ্ছে প্যালিওলিথিক। প্যালিওলিথিক মানে হচ্ছে যেটা আমরা প্রাচীন প্রস্তর যুগ বলি, যখন আমরা 5-6-এ পড়াশোনা করছি, প্রাচীন প্রস্তর যুগ, সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ প্যালিওলিথিক। মেসোলিথিকটা কি, সেটা হচ্ছে মধ্য প্রস্তর যুগ। আমরা পড়েছি মাধ্যমিক লেভেলে, মাধ্যমিকের আগেই পড়েছি এগুলো, 6-7-এই পড়েছি সবাই, যেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। আর তারপরের যে যুগটা সেটা হচ্ছে নিওলিথিক, অর্থাৎ নিও মানে হচ্ছে নতুন, নিউ, তাহলে নব্যপ্রস্তর, নব্যপ্রস্তর যুগ। আর হচ্ছে তাম্রপ্রস্তর যুগ, যেটা চ্যালকোলিথিক। আর হচ্ছে আয়রন এজ, যেটা হচ্ছে লৌহ যুগ। এগুলো আমরা সবগুলো মোটামুটি পড়েছি। এবার একটা জিনিস দেখার, যে পরীক্ষার সময় আমাদের দুটো টার্ম কিন্তু প্রচুর বিব্রত করে। একটা হচ্ছে প্রি হিস্ট্রি, আমরা উপরে লিখেছি যে এখন আমরা পড়ছি প্রি হিস্টোরিক পিরিয়ড। আর একটা হচ্ছে প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রি, তাহলে এই দুটো বোঝার আছে যে প্রি হিস্ট্রি কোনটা আর প্রোটো হিস্ট্রি কোনটা। একটু আমরা যদি খেয়াল করি যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, এই তিনটা এজ, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, 1 2 3। ঠিক আছে, এই তিনটে এজকে আমরা বলি প্রি হিস্ট্রিক পিরিয়ড।
টোটালটাকে একসঙ্গে প্রি হিস্ট্রিক পিরিয়ড বলবো। প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, এটা হচ্ছে প্রি হিস্ট্রি। আর তারপরে যেটা চ্যালকোলিথিক আর আয়রন এজ, এই দুটোকে একসঙ্গে আমরা বলি প্রোটো হিস্ট্রি। তাহলে প্রি হিস্ট্রি আর প্রোটো হিস্ট্রির মধ্যে পার্থক্য আছে। প্রি হিস্ট্রি হচ্ছে যেটা আমরা প্রথম তিনটে এজ পেলাম, প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক, এগুলোকে আমরা বলছি প্রি হিস্ট্রি। মানে হিস্ট্রি একবারই প্রথম দিক। প্রি মানে হচ্ছে, জানো তোমরা, প্রি মানে হচ্ছে পূর্বে, একবারই আগে। প্রিপোজিশন আমরা পড়েছি, ঠিক আছে? সেই প্রিপোজিশন থেকে দেখি যে প্রি মানে হচ্ছে পূর্বে, সেটাও সেম প্রি হিস্ট্রি। আর যে প্রোটো হিস্ট্রি হচ্ছে তার একটু পরের, যেটা হচ্ছে চ্যালকোলিথিক আর আয়রন এজ। এবার যদি আমরা দেখি যে এই যে সব এজগুলো, এই এজগুলো সম্পর্কে তো আমরা পড়বো, কিন্তু এদের ডিটেলস আমরা কোথা থেকে পাবো? কারণ এই যে এজগুলো আমরা দেখছি, এগুলোর বেশিরভাগই কোনো কিন্তু স্ট্রং এভিডেন্স আমাদের কাছে নেই। মানে এমন কোনো সলিড এভিডেন্স দেখে আমরা বলতে পারবো যে ওখানে মানুষ এরকম ছিল, এত থেকে এত বছর বাস করতো, কি কি করতো, কি কি খেত, সেরকম স্ট্রং এভিডেন্স নেই। এবার আমরা যেটা পাই, কারণ আমরা যদি দেখি সে সময় কিন্তু মানুষের অস্ত্রের ব্যবহার, মানে আমরা যখন এখন বই খাতা পাই, আমাদের রেকর্ডস থাকে, সে সময় কিন্তু খুব ভালো এরকম রেকর্ডস থাকেনি। তারা দেওয়ালে ছবি আঁকতো, তাদের আর্টিফ্যাক্ট, তাদের অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ, তাদের ইউটেন্সিলস, এইসব গুলো থেকেই কিন্তু আমরা মেনলি যে আমাদের এনসিয়েন্ট পাস্ট, সেই এনসিয়েন্টের বেশিরভাগ জিনিসের ট্রেস করতে পারি। এবার আমরা দেখে নিই যে কি কি এরকম জিনিস আছে যেগুলো থেকে আমরা হিস্ট্রি, পুরোনো হিস্ট্রি খুঁজে পেতে পারি। একটা হচ্ছে কি স্টোনস, স্টোনস এর ব্যবহার, কি কি স্টোন ইউজ করতো, কোন স্টোনের কত বয়স, সেটা থেকে আমরা মোটামুটি সেই যুগের ধারণা করতে পারি। হ্যান্ডমেড টুলস, ঠিক আছে, তারা কি কি রকমের জিনিস তৈরি করতো, অস্ত্রশস্ত্র তৈরি করতো, সেগুলো থেকে আমরা জানতে পারি এই জিনিসগুলো। প্রাচীন যুগের ইতিহাস। পটারি খুবই গুরুত্বপূর্ণ। পটারি কিন্তু হিস্ট্রিতে প্রচুর গুরুত্বপূর্ণ, কারণ আমরা কি কি রকমের কোন সময় পটারি ইউজ করা হচ্ছে, আমরা এরপরে যখন দেখবো যে পরে আমরা মেহেরগড় সভ্যতা পাবো, তারপরে আমরা হরপ্পা সভ্যতা পাবো। এরকম যখনই আমরা আগে আগে যাবো, তখনই দেখবো কিন্তু আমরা যে সব জিনিসগুলো আগে আসবে, মানে পটারির উপর গুরুত্ব বাড়বে, যে কি কি পটারি, কোন কোন পটারি, কি রকম পটারি, সেগুলো কিন্তু আমরা পাবো। আর কি আছে, আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্টস মানে কি, অস্ত্রশস্ত্র। মানুষ তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের নিজেকে সেফ গার্ডের জন্যই হোক বা খাবারের সন্ধানেই হোক, মানুষকে তো লড়াই করতে হতো, মানুষকে স্ট্রাগল করতে হতো। সেই স্ট্রাগলের জন্য প্রথম যেটা দরকার হতো সেটা হচ্ছে আর্টিফ্যাক্ট, অর্থাৎ অস্ত্র। তাই তো, আমাকে যদি নিজেকে সেভ করতে হয়, ডিফেন্স করতে হয়, তাহলে আমার অস্ত্র দরকার আছে। আমি যদি কোনো শিকার করতে যাই, তাহলে আমার অস্ত্র দরকার আছে। তাহলে সেই আর্টিফ্যাক্টস কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই আর্টিফ্যাক্টস এর উপর নির্ভর করে কিন্তু আমরা মোটামুটি এই ভাগগুলো করতে পারবো, যে মানুষ প্যালিওলিথিক পিরিয়ডে কি রকম, মানে ভোতা পাথরগুলো ইউজ করতো, যে সেই পাথরগুলোকে সুচালো করা, সেই জিনিসগুলো থাকেনি। আমরা যদি মেসোলিথিক দেখি, তাহলে মানুষ কিন্তু আস্তে আস্তে পাথরগুলোকে বড় বড় পাথর না করে ছোট 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 পাথরে ভাগ করতো, যেটা আমরা মাইক্রোলিথ বলতাম। আমরা ডিটেলসে পড়বো এগুলো। সেটা মেসোলিথিকে পাবো, নিওলিথিকে কি পাবো, আরো সূক্ষ্ম জিনিস। অ্যাকচুয়ালি আমরা যেটা এখন দেখি, যদি আমরা কম্পিউটারের কথা ভাবি, তাহলে কম্পিউটার যখন প্রথম আবিষ্কার হয়, তখন একটা বিরাট বড় ঘরের থেকে বড় সাইজ ছিল, ঠিক আছে, আর তার বিরাট ওজন, আর তাকে অপারেট করার জন্য প্রচুর লোক লাগতো। এটা হচ্ছে প্রথম যুগের কম্পিউটার। এরপরে যদি দেখি আস্তে আস্তে, আমরা যে আস্তে আস্তে যত দিন যাচ্ছে, তত কিন্তু কম্পিউটার ছোট হতে 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 মানুষ এখন নিজের ল্যাপটপ ইউজ করছে, যেটা একবারই ছোট, ঠিক আছে, কিন্তু কাজে আরো বেশি উন্নত। ঠিক একইভাবে আমরা যদি দেখি পাথরের ব্যবহার, তাহলে পাথরের ব্যবহার কি করতো, বা অস্ত্রের ব্যবহার, মানুষ প্রথমে ভোতা ভোতা অস্ত্র ইউজ করতো, তারপর আস্তে 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 তাদের টেকনোলজি বাড়িয়ে বা তাদের বুদ্ধিকে অ্যাপ্লাই করে তারা কিন্তু অস্ত্রগুলো আরো উন্নত করলো। এবার এটাকে বিচার করি কিন্তু আমরা বলতে পারবো যে এটা কোন সময়ের অস্ত্র ছিল, ঠিক আছে। এরপর হচ্ছে মেটাল ইকুইপমেন্টস, খুবই গুরুত্বপূর্ণ, যে কি কি মেটাল কোন সময় ইউজ হয়েছে। এগুলো যদি আমরা দেখি, যে যে একটা জায়গা আমরা খনন করলাম কিছু খুঁজে পাওয়ার জন্য, সেখানে যদি আমরা দেখি যে এখানে বেশি পরিমাণে আমরা তামা পাচ্ছি, তাহলে মোটামুটি আমরা একটা আন্দাজ করতে পারি, বা তামাই পাচ্ছি, তামা বাদ দিয়ে অন্য কোনো মেটেরিয়াল পাচ্ছি না, তাহলে আমাদের ধরেই নিতে হবে যে সেটা হচ্ছে চ্যালকোলিথিক পিরিয়ডেরই হবে, ঠিক আছে। এবার এটাকে পরীক্ষা করার জন্য কি হয়, C14 বা কার্বন ডেটিং, যেটা বলে কার্বন ডেটিং, আমরা সবাই নাম শুনেছি, যারা ফিজিক্স নিয়ে পড়বো তারা, বা কেমিস্ট্রি নিয়ে পড়বো, তারা দেখবো যে এখানে কার্বন ডেটিং নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। তখন সেই কার্বন ডেটিং যে পরীক্ষাটা, সেই পরীক্ষা দিয়েও কিন্তু মেটাল বা যে স্টোন, তাদের বয়সগুলো ঠিক করা যায়, মানে বোঝা যায় কোন সময়ের এগুলো জিনিস। তাহলে মোটামুটি এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের যে ইতিহাসের যে পুরোনো জিনিসগুলো রয়েছে, সেগুলো কোন সময় সেটা আমরা আন্দাজ করতে পারি। এবার তারপরে কয়েকটা আমি গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট দিয়েছি, যেগুলো বোল্ড করে দেওয়া আছে সবগুলোই, এগুলো কিন্তু পরীক্ষার পারপাসে পড়ে। এটা ডব্লিউবিসিএস হোক বা মিসেলেনিয়াস, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে ফোকাস করতে হবে, ঠিক আছে। যদিও এই চ্যাপ্টার থেকে খুব কম কোশ্চেন আসে, বেশি কোশ্চেন আসে না, কিন্তু একটা বা দুটো যদি কোশ্চেন আসে, সেটা কি কিন্তু আমাকে ঠিক করতে হবে, কারণ আমার প্রিপারেশন এমন নেওয়া উচিত যাতে সবাই না পারলেও আমি যেন করে আসতে পারি, ঠিক আছে। কারণ আমাকে বেস্ট হতে হবে, আমাকে ওই লিস্টের মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট হওয়া উচিত, ঠিক আছে। তাহলে কিন্তু আমি কোনো চ্যাপ্টারকেই বাঙ্ক বা ফাঁকি দেবো না, ঠিক আছে। সব চ্যাপ্টারকে আমি সমান গুরুত্ব দিয়ে কিন্তু পড়বো। এবার দেখি আমরা কি কি আছে এখানে।
যে ফার্স্ট ডিসকভার্ড প্রি হিস্টোরিক ইমপ্লিমেন্টস, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রি হিস্টোরি মানে এই সময়ের প্রথম যে ইমপ্লিমেন্টস, প্রথম জিনিস, এটা কে আবিষ্কার করেছিল এবং কোথায় আবিষ্কার করেছিল? আবিষ্কার কে করেছিল? ডক্টর প্রিমরোজ। এখানে আবিষ্কার মানে কিন্তু খুঁজে পাওয়া, ঠিক আছে? কে খুঁজে পেয়েছিল প্রথম? তার আগে কেউ জানতেই না যে এটা হচ্ছে প্রি হিস্টোরি বা এত দিনের পুরনো। তাহলে ডক্টর প্রিমরোজ, এই ডক্টর প্রিমরোজ প্রথম এরকম প্রি হিস্টোরি যুগের একটা ইমপ্লিমেন্টস মানে হচ্ছে অস্ত্র শস্ত্র, ঠিক আছে, যেটা আমাদের কাজে লাগে, এগ্রিকালচারের জন্য আমাদের কোদাল লাগে, কুড়ার লাগে, ঠিক আছে? সেরকমই একটা ইমপ্লিমেন্টস হচ্ছে প্রিহিস্টরিক ইমপ্লিমেন্টস, যেটা ডক্টর প্রিমরোজ ফার্স্ট খুঁজে পেয়েছিল। সেটা কোথায়? জায়গাটা হচ্ছে লিংসুগার। এই লিংসুগার এটা কোথায়? কর্ণাটকে। তার পরীক্ষার পারপাসে দুটো কোশ্চেন আমরা এখানে পেতে পারি, যে ফার্স্ট প্রি হিস্টোরিক ইমপ্লিমেন্টস এটা কোথায় পাওয়া গেছিল। যদি কোথায় কোশ্চেন দেয় তাহলে হবে লিংসুগার, কর্ণাটক। জায়গাটার নাম হচ্ছে লিংসুগার, কর্ণাটক। এখান থেকে প্রথম তিনি আবিষ্কার করেন। আর কে আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে ডক্টর প্রিমরোজ। খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ডব্লিউবিসিএস একবার এসেছে, এবং যেহেতু পরীক্ষাতে একবার এসে গেছে তাহলে কিন্তু এটার প্রচুর চান্স থাকে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ মিসলেনিয়াস হোক, ক্লাসিক হোক, বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাতে কিন্তু এটা আসার প্রচুর চান্স রয়েছে। পরের যে পয়েন্টটা, এটাও কিন্তু পরীক্ষাতে এসেছে এবং গুরুত্বপূর্ণ। ডক্টর রবার্ট রবার্ট ব্রুস ফোর্ট। রবার্ট ব্রুস ফোর্ট এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। এর নামটা আমরা অনেকবার পাবো এরপর আস্তে আস্তে। রবার্ট ব্রুস ফোর্ট, ঠিক আছে। ও কি করেছিল? ফার্স্ট প্যালিওলিথিক টুল আবিষ্কার করেছিল, ঠিক আছে। প্যালিওলিথিক প্রথম টুল আবিষ্কার করেছিল। এটা কি টুলটার নাম, জিনিসটার নাম কি? যেটা হচ্ছে পাল্লাভারম হ্যান্ড অ্যাক্স। পাল্লাভারম হ্যান্ড অ্যাক্স, ঠিক আছে। তাহলে পাল্লাভারম হ্যান্ড অ্যাক্স এটা প্রথম প্যালিওলিথিক টুলস, যেটা আবিষ্কার করেছিলেন ডক্টর রবার্ট ব্রুস ফোর্ট। এবার পরীক্ষাতে কোশ্চেন দেয় যে ডক্টর রবার্ট ব্রুস ফোর্ট প্রথম যে প্যালিওলিথিক টুলটা আবিষ্কার করেছিলেন সেটার নাম কি? সেটা হচ্ছে পাল্লাভারম হ্যান্ড অ্যাক্স। পাল্লাভারম হচ্ছে জায়গার নাম, ওখানে পাওয়া গেছিল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। আর ডক্টর রবার্ট ব্রুস ফোর্ট একে কি বলা হয়? একে বলা হয় ফাদার অফ প্রি হিস্ট্রিক আর্কিওলজি। অর্থাৎ ভারতের যে প্রি হিস্ট্রিক প্রাক ঐতিহাসিক যে যুগটা, সেই সময়ের জনক। অর্থাৎ বেশিরভাগ গবেষণাতার বা বেশিরভাগ জিনিসপত্র, ঠিক আছে, যে আবিষ্কার সবগুলোই এর ক্রেডিটই ধরা হয়, যে ডক্টর রবার্ট ব্রুস ফোর্ট ওই আবিষ্কার করেছে বা ও প্রচুর রিপোর্টে লেগেছে, ওই জন্য ওকে বলা হয় যে প্রি হিস্টোরিক আর্কিওলজির জনক, ফাদার। এই তিনটে কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাকে ভালো করে মনে রাখতে হবে। এবার যে আমরা টার্মগুলো আলোচনা করলাম, যে প্রথম আমরা হিস্ট্রিকে ভাগ করলাম, ফার্স্ট হচ্ছে প্যালিওলিথিক, তারপর হচ্ছে মেসোলিথিক, নিওলিথিক, তারপর পেলাম চ্যালকোলিথিক, এবং সবশেষে আমরা পেলাম আয়রন এজ। এবার এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসে পড়ে নেবো, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে যেটা প্যালিওলিথিক, এটা সময় কত কোনো মনে রাখার দরকার নেই। এটা 1000 বিসি পর্যন্ত আসছে, অনেক মানে পুরনো। এই টার্মগুলো মানে এই সালগুলো মনে রাখার কোনো দরকার নেই, এগুলো পরীক্ষাতে পড়বে না। যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে সেটা আমরা কিন্তু পড়াতেই বলে দেবো যে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার যদি এই টার্মটা আমরা দেখি যে প্যালিওলিথিক মানে কি? প্যালিওলিথিক মানে হচ্ছে এবার প্রাগ ঐতিহাসিক যেটা আমরা বলি, ঠিক আছে, তার মানে প্রাচীন প্রস্তর। প্যালিও মানে হচ্ছে ওল্ড, আর লিথিক মানে হচ্ছে লিথিক যে টার্মটা, লিথিক, এই লিথিক টার্মটা মানে হচ্ছে স্টোন, ঠিক আছে। তাহলে একবারই প্রাচীন প্রস্তর যেটা বলা হয় সেটা হচ্ছে প্যালিওলিথিক। এই প্যালিওলিথিক কথাটাকে তৈরি করেছিল, ঠিক আছে, এটা তৈরি করেছিল জন লাভবক, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্যালিওলিথিকের টার্মটা এটা কে কয়েন করেছিল? জন লাভবক। দেখো আমরা এমন ভাবে পড়াচ্ছি এটা হিস্ট্রিটা, যাতে আমাদের প্রিলিমস তো দূরের কথা, মানে এই কোশ্চেন গুলো পিলিতে যদি পড়ে তাহলে আমরা বলি যে জটিল কোশ্চেন পড়েছে, ঠিক আছে। কিন্তু আমরা এমন ভাবে টার্গেট করবো বা ফোকাস করবো যাতে প্রিলিমস তো দূরের কথা, আমাদের মেন্সে যাতে আমাদের ক্লিয়ার হয়ে যায় এক চান্সে পড়ে, ঠিক আছে। তাহলে আমরা সেইভাবে প্রিপারেশন নেবো, আমরা কিন্তু খুঁটিনাটি ভালো করে পড়বো, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, এবার এই যে প্যালিওলিথিক পিরিয়ড, এই প্যালিওলিথিক পিরিয়ডকে আবার তিনটা ভাগে ভাগ করছি আমরা। এমন নয় যে ভাগগুলো আলাদাভাবে হয়েই আছে, আমরা আমাদের জন্য ভাগ করছি। এটা কি কি? লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, একটা হচ্ছে মিডিল, আর একটা হচ্ছে আপার। তিনটে ভাগে ভাগ করলাম প্যালিওলিথিক পিরিয়ডকে। একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, একটা হচ্ছে মিডিল প্যালিওলিথিক পিরিয়ড, আর একটা হচ্ছে আপার প্যালিওলিথিক পিরিয়ড। পরীক্ষাতে এরকম কোনো ভাগ জিজ্ঞেস করবে না, ঠিক আছে, জাস্ট পড়ে রাখা, ঠিক আছে, জিজ্ঞেস করা কোনটা কোন সময়ের। এবার প্যালিওলিথিক এজ বিলংস টু প্লিস্টোসেন ইরা। এটা পরীক্ষাতে এসএসসি তে কোশ্চেন পড়েছিল, যে প্যালিওলিথিক এজ এটা কোন সময়ের? এটা হচ্ছে প্লিস্টোসেন ইরা। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। যদিও এই যে চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টার থেকে খুব একটা কোশ্চেন দেয় না। 2015 সালে কয়েকটা কোশ্চেন দিয়েছিল মেন্সে, এবং তারপর খুবই কম একটা দুটো করে কোশ্চেন দেয়, এবং যে কোশ্চেন গুলো দেয় খুবই সিম্পল কোশ্চেন দেয়।
আমাদের যে পিপিটি রয়েছে বা আমরা যে মেটেরিয়াল শেয়ার করবো সেখান থেকে এগুলো কমন পাওয়া যাবে। ঠিক আছে, এবার দেখো আমরা কয়েকটা জিনিস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কোনটা কোন সময় পাওয়া গেছিল, লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক আর আপার প্যালিওলিথিক, এই যে তিনটে পিরিয়ড দেওয়া আছে, এদের মধ্যে কোন সময়ে কি কি অস্ত্রের ব্যবহার ছিল। আমরা যদি লোয়ার প্যালিওলিথিক দেখি, এই সময়ের কোন অস্ত্রটার প্রচলন সবচেয়ে বেশি ছিল। এবার কি হয়, যখন যারা এক্সকেভেশন করে তারা কি হয়, তারা যখন ওই যে অস্ত্রটা, ওই যে টুলসটা, ওর প্রাধান্য যখন বেশি পাবে, তখন তারা মোটামুটি এটা বলে যে এটা ওই সময়ের লোয়ার প্যালিওলিথিক বা মিডিল প্যালিওলিথিক পিরিয়ডের এটা ইমপ্লিমেন্টস। তাহলে মেইনলি কিসের ব্যবহার বেশি ছিল লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডে, সেটা হচ্ছে হ্যান্ড অ্যাক্স, মানে হচ্ছে হাত দিয়ে যে কুঠার, ঠিক আছে, সে হ্যান্ড অ্যাক্স এবং হচ্ছে ক্লিভার, এই দুটোর প্রচলন ছিল। পরীক্ষার পারপাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে জিজ্ঞেস করে যে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডে কোন অস্ত্রের ব্যবহার ছিল। ঠিক আছে, সেক্ষেত্রে দুটো অস্ত্রের নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে হ্যান্ড অ্যাক্স আর একটা হচ্ছে ক্লিভার। এরপর আছে মিডিল প্যালিওলিথিক, আমরা লোয়ার পেলাম, এবার হচ্ছে মিডিল। মিডিলে শুধু ফ্লেক্সের ব্যবহার ছিল, ঠিক আছে, ফ্লেক্স। আর হচ্ছে আপার প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক পিরিয়ডে শুধু ফ্লেক্স আর হচ্ছে ব্লেডস। ব্লেড মানে কিন্তু এখনকার ব্লেড নয়, ব্লেড মানে হচ্ছে সরু পাথর। ঠিক আছে, এই জিনিসগুলো তাহলে আমরা লোয়ার, মিডিল এবং আপার প্যালিওলিথিক পেলাম, যে সময়ে কিন্তু কি কি রকমের অস্ত্রের ব্যবহার হতো সেগুলো আমরা ডিটেলসে পেলাম। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই তিনটে পয়েন্ট, যে লোয়ার প্যালিওলিথিক এই সময়ে হ্যান্ড অ্যাক্স এবং হচ্ছে ক্লিভার, মিডিল প্যালিওলিথিক এই সময় হচ্ছে ফ্লেক্সের ব্যবহার, আর হচ্ছে আপার প্যালিওলিথিক ফ্লেক্স আর তার সঙ্গে সঙ্গে ব্লেড। ঠিক আছে, জাস্ট 4-5টা নাম দেওয়া আছে কোনটা কোন সময়ের। এটা যদি আমরা এখন পড়ি তাহলে এখন আমাদের মনে থাকবে, কিন্তু কি হয় আমরা আস্তে আস্তে রিভিশন যদি না করি তাহলে কিন্তু ভুলে যাবো এগুলো। তাই আমাদের ফার্স্ট কাজ হচ্ছে হিস্ট্রি বা যেগুলো আমাদের একটু বেশি পড়তে হয় সেই সাবজেক্টগুলোকে কিন্তু বারবার রিভিশন দিতে হবে, রিভিশন না দিলে কিন্তু আমরা এগুলো ভুলে যাব। এরপর দেখা যাচ্ছে কালচার। অ্যাকচুয়ালি কালচার মানে হচ্ছে আর কিছু নেই, হচ্ছে সাইটস। ঠিক আছে, সাইট গুলোকে কালচার বলা হয়। কালচার মানে যে এই এই জায়গায় লোক বাস করতো, তাদের একটা আলাদা কালচার থাকতো, সেজন্য কালচার বলা হয়। অ্যাকচুয়ালি হচ্ছে সাইট। ঠিক আছে, এবার যে আমরা সোন কালচার, সোন কালচার এটা হচ্ছে নামটা শুনে বুঝতে পারছি যে সোন রিভার ট্রিবিউটারি অফ ইন্দাস। ঠিক আছে, এর ধারে পাশে যে এক্সকাভেশন করে দেখা গেছে যে কিছু এরকম প্যালিওলিথিক মানে ইমপ্লিমেন্টস পাওয়া গেছে, সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে এটা হচ্ছে প্যালিওলিথিক পিরিয়ডের এক্সটেন্সিভ ডিপোজিটস অফ পেবেল টুলস অ্যান্ড চপার্স ফাউন্ড ইন সোন রিভার। সোন রিভার এখন বর্তমানে এটা পাকিস্তান ধরে আছে। ঠিক আছে, কিছু নয়, শুধু আমাদের মনে রাখতে যে সোন কালচার, যা সোন ভ্যালি, এই সোন ভ্যালিতে কোন সময়ের ইমপ্লিমেন্টস পাওয়া গেছিল, সেটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডের। এর পরেরটা খুবই মানে গুরুত্বপূর্ণ নয়, মাদ্রাসিয়ান। এটা যে নামটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন জায়গায়। ঠিক আছে, এটা হচ্ছে তামিলনাড়ু হবে, নামটা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে চেন্নাই। রবার্ট ব্রুস ফোর্ট, এই চেন্নাইয়ের এখানে এই মাদ্রাসিয়ান কালচার থেকেই একটা, যে আমরা পাল্লাভরম হ্যান্ডেক্স দেখলাম না, যে রবার্ট ব্রুস ফোর্ট আবিষ্কার করেছিল পাল্লাভরম হ্যান্ডেক্স, যা ফার্স্ট প্রি হিস্টোরিক টুলস, যেটা সেটা আবিষ্কার করেছিল মাদ্রাসিয়ান কালচার মানে পাল্লাভরমে। ঠিক আছে, আর মেনলি এই জায়গাটার উপরেই বেশি ফোকাস করতেন আমাদের রবার্ট ব্রুস ফোর্ট, যাকে বলা হয় ফাদার অফ প্রি হিস্টোরি আর্কিওলজি। ফাদার অফ প্রি হিস্টোরিক আর্কিওলজি, অর্থাৎ আর্কিওলজির জনক যদি বলা হয় প্রি হিস্ট্রি, সেটা হচ্ছে রবার্ট ব্রুস ফোর্ট। তিনি এই মাদ্রাসিয়ান এলাকায়, মাদ্রাস এলাকায় তামিলনাড়ু চেন্নাই জায়গাটা, সেখানের উপর বেশি ফোকাস করেছিলেন এবং সেখানেই তিনি আবিষ্কার করেছিলেন পাল্লাভরম হ্যান্ড অ্যাক্স, যেটাকে বলা হয় ফার্স্ট প্রি হিস্টোরিক টুলস। এরপর হচ্ছে নেভাসা কালচার। ঠিক আছে, নেভাসা কালচার মানে হচ্ছে নেভাসা সাইটটার নাম। এটা হচ্ছে মিডিল প্যালিওলিথিক এবং লোয়ার প্যালিওলিথিক দুটোর এটা সংমিশ্রণ একটা। ঠিক আছে, এটা হচ্ছে মহারাষ্ট্রে। ঠিক আছে, নেভাসা সাইটটা তাহলে কোথায়? মহারাষ্ট্র। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে দেয়। নেভাসা সাইট এটা হচ্ছে কোথায় থাকে, মানে কোন রাজ্যে, সেটা হচ্ছে বর্তমানে মহারাষ্ট্রে। এটা হচ্ছে গোদাবরী নদীর তীরে, গোদাবরী নদীর তীরে। আমাদের এত ডিটেলসে পড়ে রাখা অবশ্যই ভালো, কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেন পড়ে তাহলে এরকমই কোশ্চেন পড়বে যে নেভাসা কালচার এটা কোন সময়ের, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক। আমরা দেখো প্যালিওলিথিক কি পড়ছি, আবার প্যালিওলিথিক পিরিয়ডের ডিটেলসে লোয়ার প্যালিওলিথিক পড়ছি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সহজে এগুলো আনসার দিতে পারবো, কিন্তু একটু ডিটেলসে পড়ে নেওয়াই ভালো, কারণ আমি যখন প্রিপারেশন নেবো একবারে নিট এন্ড ক্লিন প্রিপারেশন থাকবে, যাতে কোনোদিন মানে প্রিলি হোক বা মেন হোক তাতে যেন আমার না আটকে যায়। এমন নয় যে আজকে প্রিলিমস জন্য পড়লাম, আবার 20 দিন পর আবার মেন্সের জন্য পড়লাম, এটা নয়। প্রিপারেশনটা একবারই সলিড নিতে হবে প্রথম থেকেই, যাতে এক চান্সে সবকিছু পাস হয়ে বেরিয়ে যায় আমরা। নেক্সট হচ্ছে এবারে মিডিল প্যালিওলিথিক পিরিয়ড। আমরা লোয়ারটা পেলাম, এবার হচ্ছে মিডিল। ঠিক আছে, আমরা এটা প্রথমেই ভাগটা করে দিয়েছিলাম যে প্যালিওলিথিক পিরিয়ডকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আপার, লোয়ার, লোয়ার, মিডিল এবং আপার।
তাহলে এবার আমরা মিডিল কয়েকটা দেখি, মিডিলের কি কি এরকম সাইট আছে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এগুলো থেকে কোশ্চেন দেয়। সেটা হচ্ছে বেলান ভ্যালি। বেলান ভ্যালি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা পরীক্ষাতে দেয় যে বেলান ভ্যালি এটা কোন রাজ্যে, এটা হচ্ছে ইউপি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। লুনি ভ্যালি, সবাই জানি আমরা লুনি নদী সম্পর্কে সবাই পড়েছি রাজস্থানের, তাই এটা জায়গাটা খুবই সহজ, আমরা মনে রাখতে পারি। সোন অ্যান্ড নর্মদা ভ্যালি, এই নর্মদা ভ্যালিটা খুবই গুরুত্বপূর্ণ। কি জন্য গুরুত্বপূর্ণ? কারণ এখানেই প্রথম এভিডেন্স পাওয়া গেছিল যে মানুষ প্রথমেই নাকি ভারতে এখানে বাস করতো। ফার্স্ট এভিডেন্স অফ ম্যান ইন ইন্ডিয়া, এই নর্মদা ভ্যালি, ফার্স্ট এভিডেন্স অফ ম্যান ইন ইন্ডিয়া, ঠিক আছে, এটা হচ্ছে নর্মদা ভ্যালি। আর হচ্ছে পটোয়ার প্লেটো, এটা হচ্ছে ইন্দাস ঝিলামের মধ্যে অবস্থিত। প্রথম তিনটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের বেলান ভ্যালি, উত্তরপ্রদেশ, খুবই গুরুত্বপূর্ণ। এটা কি গুরুত্বপূর্ণ আমরা একটু পরে আলোচনা করব। এরপর হচ্ছে নর্মদা ভ্যালি, এখানে হচ্ছে ফার্স্ট আমাদের যে মানুষের অস্তিত্ব আছে ভারতে, সেটা প্রথমে এই নর্মদা ভ্যালি থেকে পাওয়া যায়, বিশ্বাস করা যায় যে এখানে মানুষ প্রথম বসবাস করতো। আর হচ্ছে পটোয়ার প্লেটু, ঠিক আছে, এটা হচ্ছে আমরা মিডিল পেলাম। এরপর পাবো আমরা আপার প্যালিওলিথিক, তাহলে কিন্তু আমাদের দেখো প্যালিওলিথিক কমপ্লিট হয়ে যাবে। প্যালিওলিথিকের তিনটে ভাগ পেলাম, একটা হচ্ছে লোয়ার, একটা মিডিল আমরা একটু আগে দেখলাম, এবার দেখছি আপারে এরকম কি কি উল্লেখযোগ্য সাইট আছে। অনেকগুলো সাইট আছে, জাস্ট এই সোন ভ্যালিটা মনে রাখা আর বেলান ভ্যালি। এবার যদি আমরা একটু ডিটেলসে আলোচনা করি, ডিটেলসে দেখি, তাহলে দেখবো যে লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক, এই তিনটাই কিন্তু আমরা বেলান ভ্যালির নাম পেলাম। তাহলে পরীক্ষাতে এরকম কোশ্চেন দেয় যে এরকম একটা সাইটের নাম করুন যেখানে লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক পরপর সিকোয়েন্সে পাওয়া গেছে, সেটা হচ্ছে এই বেলান ভ্যালি, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বেলান ভ্যালি। আরো ছোট নাগপুর মালভূমি আরো এসব আছে যেখানে এই আমাদের আপার প্যালিওলিথিকের কিছু নিদর্শন পাওয়া গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরের পয়েন্টটা, হোমোসেপিয়েন্স, অর্থাৎ আমরা মানুষ, মডার্ন ম্যান যেগুলো বলা হয়, হোমোসেপিয়েন্স ফার্স্ট অ্যাপিয়ার ডিউরিং দ্য এন্ড অফ দিস ফেজ। তাহলে হোমোসেপিয়েন্স বা ফার্স্ট আমাদের যে মডার্ন ম্যান, এই মডার্ন ম্যান কোন সময় প্রথম মানে আবির্ভূত হয়? তার আগে আমরা যেগুলো পেলাম এগুলো কিন্তু মানুষের একবারই প্রথম দিকের পর্যায়ে। আমরা সেই ছোট থেকে বলি না বানর থেকে মানুষ হয়েছে, সে প্রথম দিকের যে পর্যায়টা সেটা হচ্ছে আগের গুলো। এবার হোমোসেপিয়েন্স অর্থাৎ মডার্ন মানুষ আমরা যারা এখন আছি, এরকম মানুষের আবির্ভাব শুরু হলো কিন্তু এই আপার প্যালিওলিথিক পিরিয়ড থেকে। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এটা পরীক্ষাতে এই কোশ্চেনটা অনেকবার এসেছে যে হোমোসেপিয়েন্স ফার্স্ট অ্যাপিয়ার ডিউরিং হুইচ পিরিয়ড, ঠিক আছে, সেটা হচ্ছে আপার প্যালিওলিথিক পিরিয়ড। পরীক্ষাতে আপার প্যালিওলিথিক দিতেও পারে কিংবা সরাসরি প্যালিওলিথিকও দিতে পারে। যদি প্যালিওলিথিক দেয় তাহলে সহজ হয়ে গেল, যদি না দেয় তাহলে কিন্তু এই ভিতরে আপার প্যালিওলিথিক করতে হবে, লোয়ার বা মিডিল কিন্তু নয়। তাহলে প্যালিওলিথিক পিরিয়ডের লাস্টের দিকে হোমোসেপিয়েন্সের আবির্ভাব ঘটলো। এরপর হয়ে গেল আমরা টোটাল প্যালিওলিথিক পিরিয়ড শেষ করলাম। যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু করে নিতে পারো, কারোর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, শুনতে পাচ্ছ আমাকে? ঠিক আছে। এবার আসছি আমরা মেসোলিথিক পিরিয়ড। এই মেসোলিথিক পিরিয়ডটা কি? মেসোলিথিক হচ্ছে তার পরের পিরিয়ড। রেখা খামরি বেঙ্গলিতে হলে স্যার ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, এগুলো জাস্ট আমরা বারবার পড়লে এগুলো মনে থেকে যাবে। বেঙ্গলি ইংলিশটা বড় ব্যাপার নয়। ব্যাপারটা কি, আমরা যখন বড় বড় পরীক্ষা দেবো, আমরা যখন প্রিপারেশন নিচ্ছি, তখন আমরা ধরে নিতে পারি যে ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষা কেউ দেবো। তাহলে ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষায় কি আছে? মেন্সে কিন্তু পরীক্ষা কোশ্চেন টোটাল ইংরেজিতে হয়, ঠিক আছে, বাংলাতে কোশ্চেন হয় না। এবার কি আমরা বাংলায় বলছি হয়তো খুব একটা অসুবিধা হবে না, কিন্তু আমাদের এই টার্ম গুলোকে মনে রাখতে হবে, ঠিক আছে, ওই জন্য জাস্ট ইংরেজি ভার্সন দেওয়া হচ্ছে যাতে আমরা টার্ম গুলো মনে রাখতে পারি, ঠিক আছে। এবার আসছি আমরা সরাসরি মেসোলিথিক পিরিয়ড। মেসোলিথিক মানে হচ্ছে তার পরের এজটা, ঠিক আছে, আমরা প্যালিওলিথিক পেলাম অর্থাৎ প্রাচীন প্রস্তর। এরপর আসছে মেসোলিথিক অর্থাৎ মধ্যপ্রস্তর। এই সময়টা মোটামুটি 4000 বিসি পর্যন্ত দেওয়া রয়েছে একটা, এটা মনে রাখতে হবে একটু। এবার মেসোলিথিক পিরিয়ড, এটা এই যে আবিষ্কার হয়েছিল বিভিন্ন ইমপ্লিমেন্টস গুলো, এর ক্রেডিট কিন্তু দেওয়া যেতে পারে জন ইভান্সকে। জন ইভান্স, আমরা প্রথম একটা পড়লাম যে রবার্ট ব্রুসফোর্টের নাম, ডক্টর প্রিমরোসের নাম পড়লাম, এবার আমরা পেলাম জন ইভান্সের নাম। এই জন ইভান্সকে বলা হয় যে মেসোলিথিক ইমপ্লিমেন্টস ইনি প্রথম আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। এবার মেসোলিথিক
টার্মটাকে একটু ভাগ করে দেওয়া আছে যে মেসো মানে কি, মেসো মানে হচ্ছে মিডিল, আর হচ্ছে লিথিক। লিথিক মানে আমি প্রথমেই বলেছিলাম যখন পড়াচ্ছিলাম, লিথিক মানে হচ্ছে স্টোন। আমরা যে লিথোস্ফিয়ার পড়েছি না, এখন শোনা যাচ্ছে, কেউ একটু বলবে? শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাটারি ডাউন হয়ে গেছিল ওটার। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম এই সময়, যে মিডিল যা মেসোলিথিক এজ যেটা, এই মেসোলিথিক এজে মানুষ আস্তে আস্তে তারা, যে আমাদের প্রথম যে রূপটা ছিল, প্রথমে আমরা সেই জঙ্গলে বাস করতাম, মানুষ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা, এই দিকটা থেকে মানুষ আস্তে আস্তে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে কি করছে, এবার মানুষ একটু চাষবাস শুরু করবে, মানুষ হান্টিং করছে, আগে মানুষ কাঁচা মাংস খেত। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে মানুষ আস্তে আস্তে বেরিয়ে আসবে। এবার কি হচ্ছে, মানুষ এখানে হান্টিং শুরু করছে, একসঙ্গে সবাই মিলে একসঙ্গে বনে যাচ্ছে, ফিশিং শুরু করছে, মাইস হচ্ছে, ফুড গ্যাদারিং, অর্থাৎ খাবার নিয়ে এসে সেটা স্টোর করে রাখা। ঠিক আছে, আমরা আজকের জিনিসটা 10 দিন ধরে যেন খেতে পারি, এই ফুড স্টোরিং এই জিনিসটা শুরু করছে আস্তে আস্তে। এবার ডোমেস্টিকেটেড অ্যানিমেলস, অর্থাৎ মানুষ এবার ডোমেস্টিকেশন শুরু করেছে। ডোমেস্টিকেশন মানে কি, গৃহপালিত পশুর প্রচলন শুরু হচ্ছে। ঠিক আছে, পেভিং দ্য ওয়ে ফর এগ্রিকালচার। এবার মানুষ যখনই ডোমেস্টিকেশন শুরু করলো, গৃহপালিত পশু শুরু করলো ইয়ে করা, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে চাষের দিকে মনোযোগ দেওয়া শুরু করলো। কেন? কারণ বুঝতে পারলে যে চাষবাস করলেই আমরা এই যে আমাদের খাবার, সেই জিনিসটা করে রাখতে পারবো। এবার ফার্স্ট অ্যানিমেল টু বি ডোমেস্টিকেটেড ওয়াজ ডগ। খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা ছোটবেলা থেকেই পড়ছি, যে মানুষ প্রথম গৃহপালিত যে পশুটা তৈরি করলো সেটা হচ্ছে ডগ, অর্থাৎ কুকুরকে প্রথম মানুষ পোষ মানালো। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষাতে প্রচুর বার কোশ্চেন দিয়েছে, অনেকবার, সেটা হচ্ছে এই পয়েন্টটা, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, এটা সবাই একটু নোট করে নেবে। কি পয়েন্ট এটা? এটা হচ্ছে মাইক্রোলিথ। আমাদের মিডিল এজ যুগের, অর্থাৎ মেসোলিথিক পিরিয়ড, এই মেসোলিথিক পিরিয়ডে যে টুলগুলো, অর্থাৎ যে অস্ত্রগুলো মানুষ ইউজ করতো, সেই অস্ত্রগুলোকে কি বলা হতো? অস্ত্রগুলোকে মাইক্রোলিথ বলা হতো। পরীক্ষাতে কোশ্চেন দেয় যে মাইক্রোলিথ ওয়ার ইউজড ডিউরিং হুইচ পিরিয়ড, মাইক্রোলিথ কোন সময়ে
ব্যবহার করা হতো, সেটা হচ্ছে মাইক্রোলিথ হচ্ছে মেসোলিথিক যুগে। এই মাইক্রোলিথের আরেকটা নাম হচ্ছে কি, পিগমি টুলস। খুব গুরুত্বপূর্ণ, মাইক্রোলিথ বা পিগমি টুলস কি রকম? আমরা যদি প্রাচীন প্রস্তর যুগ দেখি, সেখানে দেখবো যে বড় বড় অস্ত্রের মানে বড় বড় পাথর দিয়ে ওরা অস্ত্র শস্ত্র তৈরি করছে, অর্থাৎ একটা বড় পাথর সেটাকে কিছু দিয়ে হাতুড়ি তৈরি করেছে। এরপর আমরা কি দেখবো, আস্তে আস্তে সেটাকে সুচালো সুচালো করে সরু সরু করছে, অর্থাৎ একটু মাইক্রো করছে ব্যাপারটাকে, ওই জন্য নাম হচ্ছে মাইক্রোলিথ। দেখো মাইক্রো কথাটা চলে এলো। মাইক্রো মানে তো আমরা জানি ছোট, স্মল, বলি না মাইক্রো। আর লিথ মানে লিথোস্ফিয়ার, আমি আগেই বলেছি যে লিথ, লিথিক, এই লিথিক মানে হচ্ছে স্টোন, তাহলে ছোট ছোট স্টোন। তাহলে কি হবে, আস্তে আস্তে ওই স্টোন গুলোকে একটু বেশি সুচালো টুচালো করে মানুষ অস্ত্র শস্ত্র তৈরি করলো, তাহলে কি এতে ইফেক্টিভ বেশি হবে। তাহলে এই মাইক্রোলিথ এটা কোন সময়ের অস্ত্র? এটা হচ্ছে মেসোলিথিক যুগের অস্ত্র। এই মাইক্রোলিথের আরেকটা নাম হচ্ছে পিগমি টুলস, ঠিক আছে। আর এটা কিতে তৈরি হয়? এটা হচ্ছে ছোট ছোট সাইজের স্টোন দিয়ে, সেই জিনিসটা লিখে দেওয়া আছে যে টুলস মেড অফ মাইক্রো সাইজ স্টোন, অর্থাৎ মাইক্রো সাইজ স্টোন দিয়ে তৈরি হলো এই মাইক্রোলিথিক যুগের অস্ত্রশস্ত্র গুলো। তাহলে এটা ছিল মোটামুটি মেসোলিথিক যুগে কয়েকটা বৈশিষ্ট্য। এবার আমরা যদি যদি দেখি যে কোন কোন জায়গায় এগুলো পাওয়া গেছে, ঠিক আছে। দেখো আমি বেশিরভাগটা এখানে বোল্ড করে দিয়েছি, এগুলো কিন্তু পরীক্ষাতে বিভিন্ন সময় কোশ্চেন হিসাবে এসেছে। এবং যেহেতু আমি একটা জিনিস বারবার বলছি যে পরীক্ষাতে কোনো না কোনো সময় যখন পিএসসি এগুলো দিয়েছে, হাই চান্স আছে এগুলো বাকি যে পরীক্ষাগুলো পিএসসি নিচ্ছে, সে ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, বা আমাদের পঞ্চায়েতের যে পরীক্ষাগুলো এর পরে পরে আসছে, সেখানে কিন্তু এই জিকে কোশ্চেন গুলো আসার হিসেবে প্রচুর চান্স আছে, ঠিক আছে। সুতরাং এগুলো একটু ভালো করে পড়ে রাখতে হবে। দেখো বাগর ইন রাজস্থান ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড বেস্ট মেসোলিথিক সাইট, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বিগেস্ট বা বেস্ট যদি বলা হয় মেসোলিথিক সাইট, সেটার নাম কি? সেটা হচ্ছে বাগর। তারপর একটা আরো গুরুত্বপূর্ণ, আদমগড়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদমগড় কি জন্য বিখ্যাত? এটা হচ্ছে আর্লিয়েস্ট এভিডেন্স ফর দ্য ডোমেস্টিকেশন অফ অ্যানিমেলস। মানুষ যে প্রথম কুকুরকে পোষ মানালো বা ডোমেস্টিকেশন শুরু করলো, সেটার ফার্স্ট এক্সাম্পল আমরা কোথায় দেখতে পাবো? সেটা হচ্ছে আদমগড়। এই আদমগড়ই শুরু হলো প্রথম পোষ মানানোর কাজ। এটা কোথায়? মধ্যপ্রদেশ, ঠিক আছে। পরীক্ষার পারপাসে কিরকম কোশ্চেন দেয় যে ফার্স্ট ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল বিগিনস অ্যাট, ঠিক আছে, কোশ্চেন হবে তখন আনসার দিতে হবে আদমগড়। এরকম 3-4টা প্রশ্ন দেবে। দেখো এগুলো কিন্তু সবই আমরা হিস্ট্রি আগে যতই পড়ে থাকি, এগুলো আমাদের কাছে নতুন মনে হচ্ছে আজকে, ঠিক আছে। কেন? কারণ পরীক্ষাতে এরকম একটু ডিপে ডিপে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। যারা পরীক্ষা দিলে সিরিয়াস আছো, যারা ডব্লিউসিএস বা অন্য পরীক্ষার জন্য ভাবছো, তারা কিন্তু সিরিয়াসলি এরকম ডিপে ডিপে পড়াশোনা করবে, ঠিক আছে। আমরা কি করি? আমরা হালকার উপর পড়ি, এবং যে কোশ্চেন সবাই পারে সেটা আমি পারি, যেটা কেউ মানে ভালো ছেলেরা পারলো সেটা আমি পারলাম না, এটা নয়। আমাকে ফোকাস করতে হবে যাতে আমি সব কোশ্চেনই পারি, ঠিক আছে। এবার সব কোশ্চেন তো করা সম্ভব নয়, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাহলে আমাকে করতে হবে কি, যাতে এভারেজ যারা রয়েছে তাদের থেকে একটু বেশি পড়ে দুটো বেশি কোশ্চেনের আনসার দেওয়া, যেটা আমাকে সিলেকশনটা কিন্তু করিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই আদমগড়টা। এটা কি জন্য বিখ্যাত? আরো কয়েকটা বেশি, যে ভীমবেটকা, আমরা যারা ক্লাস 3, 4, 5 ইতিহাস পড়ি তারা দেখবো সে একটা গুহার ছবি দেখা থাকে না, এবং গুহার মধ্যে একটা সেই ছবি আঁকা আছে, গরুর ছবি দেওয়া থাকে, এটা হচ্ছে ভীমবেটকা। ভীমবেটকা, এটা হচ্ছে এই ভীমবেটকাতে যে কেভ গুলো পাওয়া গেছিল, এগুলো সব হচ্ছে মেসোলিথিক যুগের, ঠিক আছে। এটা ভীমবেটকা কোথায়? পরীক্ষাতে কোশ্চেন দেয়, হোয়ার ইজ ভীমবেটকা? এটা হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে। লাগনাজ ইন গুজরাট, বীরহানপুর, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পশ্চিমবঙ্গ, বীরভানপুর, ঠিক আছে। এই বীরভানপুর, ওয়েস্ট বেঙ্গল, এগুলো হচ্ছে মেসোলিথিক সাইট। জাস্ট মনে রাখা যে আমাদের পশ্চিমবঙ্গে একটা আছে, সেটা হচ্ছে বীরহানপুর। এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট আসছি আমরা নিওলিথিক। নিওলিথিক কিছুই না, নিউ মানে হচ্ছে নিউ, ঠিক আছে। তাহলে আমরা পেলাম প্রাচীন প্রস্তর পেলাম, মধ্যপ্রস্তর পেলাম, এবার হচ্ছে নব্য প্রস্তর, অর্থাৎ নিওলিথিক। নিও মানে নিউ, আর লিথিক মানে স্টোন, অর্থাৎ নব্য প্রস্তর। স্টোনের বাংলা হচ্ছে প্রস্তর, এটা হচ্ছে 1000 বিসি পর্যন্ত আসছে। তাহলে আমরা 1000 বিসি পর্যন্ত চলে এলাম, ঠিক আছে। এখানে দেখো টার্মটাকে দেওয়া আছে ভাগ করে, নিও মানে কি আর লিথিক মানে কি, সবটা মিলিয়ে আমি একটু আগে বললাম যে এটা হচ্ছে নিউ, নিউ স্টোন এজ, অর্থাৎ নব্য প্রস্তর যুগ। একটা জিনিস এটা পরীক্ষাতে একবার দিয়েছিল কোশ্চেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যে নিওলিথিক রিভলিউশন। এই যে নিওলিথিক রিভলিউশন একটু আমি বোল্ড করে দিয়েছি, এই জিনিসটা কি? অ্যাকচুয়ালি ধরা হয় যে মানুষের যে বর্তমান যে আমরা মানুষ দেখছি, যে ওই যে আদিম যুগের মানুষ যেটা বলছি, মধ্যপ্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগে আমরা পেলাম, সেখান থেকে নব্য প্রস্তর যুগ, অর্থাৎ আমাদের মতো মানুষ কিভাবে এলো, হঠাৎ করে একটা চেঞ্জ মানুষের মধ্যে এলো, যেটাকে আমরা একটা রিভলিউশন বলি, বলি না, এটা রিভলিউশন হলো। নিওলিথিক রিভলিউশন, অর্থাৎ এই সময় থেকে মানুষের একটা বিপুল চেঞ্জ হতে শুরু করলো। মানুষ কি করলো, চাষ শুরু করে দিল ভালো করে, আগুনের ব্যবহার শিখলো, চাকার ব্যবহার শিখলো, সবকিছু শিখে গেল, ঠিক আছে। মানুষ একটা আহ গ্রাম বা পরিবেশ তৈরি করলো, সভ্যতা তৈরি করলো। এরপরেই আমরা দেখবো হরপ্পা সভ্যতা পড়বো একটু পরেই, ঠিক আছে। তাহলে মানুষ আস্তে আস্তে সভ্যতা তৈরি করছে, সিটি তৈরি হচ্ছে,
সেম জিনিসগুলো, তাহলে এটা হচ্ছে একটা রিভলিউশন টাইপের। এই জন্য এটাকে টার্ম দেওয়া হচ্ছে নিওলিথিক রিভলিউশন। এই নিওলিথিক পিরিয়ডকে বলা হয় নিওলিথিক রিভলিউশন। কেন বলা হয়, আর এই টার্মটা কে তৈরি করেছিল? কারণ এই সময় মানুষের মধ্যে একটা প্রচুর চেঞ্জ এসেছিল, এই যে চেঞ্জ, এই চেঞ্জটার জন্য এটাকে নিওলিথিক রিভলিউশন বলা হয়। আর এই টার্মটা তৈরি করেছিল গর্ডন চাইল্ড। পরীক্ষাতে এটা একবার কোশ্চেন ডব্লিউবিসিএস দিয়েছিল, যে দ্য টার্ম নিওলিথিক রিভলিউশন ওয়াজ কয়েন্ড বাই, দ্য টার্ম নিওলিথিক রিভলিউশন ওয়াজ কয়েন্ড বাই, দিয়ে চারটা অপশন দিয়ে দেবে, সেক্ষেত্রে আনসার হবে গর্ডন চাইল্ড। পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেন গুলো দেয়, এবং যেহেতু এগুলো একবার দুবার পরীক্ষা এসেছে, আমাদের কিন্তু খুব সিরিয়াস হতে হবে এই হিস্ট্রি কোশ্চেন গুলো নিয়ে। দ্য নিওলিথিক এজ স ম্যান টার্নিং ফ্রম ফুড প্রডিউসার ফ্রম ফুড গ্যাদারার। আমি যখন পড়ালাম একটু আগেই মেসোলিথিক পিরিয়ড, সেখানে কি বললাম, যে মানুষ ফুড গ্যাদারিং করতে শুরু করলো, অর্থাৎ আজকের খাবার নয়, 10 দিনের খাবার তারা একসঙ্গে জোগাড় করতে শুরু করলো, স্টোর করতে শুরু করলো। এবার স্টোর করাটা থেকে বড় ব্যাপার হচ্ছে, এখানে মানুষ ফুড গ্যাদারারও আর নয়, এখানে ফুড প্রডিউসার হয়ে গেল, অর্থাৎ মানুষ নিজের খাবার নিজে প্রডিউস করতে শুরু করলো। আর জঙ্গলে যাওয়া বা এসব করা বা প্রকৃতির উপর নির্ভর করা এসব নয়, নিজের খাবার নিজে তৈরি, অর্থাৎ চাষবাস শুরু করলো। কি প্রথম শুরু হলো? বার্লি। বার্লি ওয়াজ দ্য ফার্স্ট ক্রপ টু প্রডিউস। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায়, যে প্রথম কোন জিনিসটা মানুষ চাষবাস শুরু করেছিল। তাহলে প্রথম অ্যানিমেল যেটাকে ডোমেস্টিকেশন করলো সেটা কি? সেটা হচ্ছে ডগ। আর যদি বলা হয় প্রথম যে জিনিসটা, প্রথম ক্রপ, শস্য যেটা, সেটা কি? সেটা হচ্ছে বার্লি। এটা মানুষ প্রথম শুরু করলো। আর নোমেডিক ম্যান টার্ন ইন্টু সেটেলমেন্ট। নোমেডিক মানে কি? নোমেডিক মানে হচ্ছে যাযাবর। এই নোমেডিক টার্মটার বাংলা হচ্ছে যাযাবর। তাহলে যাযাবর মানুষ কি হলো? তখন মানুষ ঘুরে বেড়াতো, কারণ খাবার সন্ধানে এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, সেখান থেকে যাচ্ছে। তাহলে নোমেডিক থেকে মানুষ আস্তে আস্তে সেটেল হয়ে গেল, অর্থাৎ একটা জায়গায় সেটেল হয়ে গেল। ঠিক আছে, যে মানুষ একটা সভ্যতা তৈরি করলো। তাহলে দেখো এই যে পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ মানুষ চাষবাস শুরু করলো, মানুষ নিজে খাবার নিজে তৈরি করতে শুরু করলো, মানে চাষ করে। এবার হচ্ছে মানুষ যাযাবর ছিল, সেখান থেকে তারা একটা সভ্যতা তৈরি করতে শুরু করলো, একসঙ্গে গোষ্ঠীবদ্ধ হয়ে বাস করতে শুরু করলো। তাহলে এই জিনিসগুলো কিন্তু সবই নিওলিথিক পিরিয়ডে হলো। মানুষ আগুনের ব্যবহার শিখেছিল। ঠিক আছে, তাহলে এত কিছুর জন্য কিন্তু এই নিওলিথিক পিরিয়ডটাকে কি বলা হয়? নিওলিথিক রিভলিউশন। আর এই নিওলিথিক রিভলিউশন এই টার্মটা কে তৈরি করেছিল? ডক্টর গর্ডন চাইল্ড। এই কোশ্চেনটা পরীক্ষাতে দেয়। নেক্সট হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট নিওলিথিক সাইট। ঠিক আছে, এই সাইট গুলো শুধু জাস্ট মনে রাখার জন্য পড়তে হবে, এমন নয় যে এখান থেকে প্রচুর কোশ্চেন দেয়। শুধু মনে রাখা, আর যেখান থেকে যা কোশ্চেন দেয় সেটার ইম্পর্টেন্স কিন্তু দু একটা লাইনে এখানে দিয়ে দেওয়া আছে। আমরা দেখে নিই কোল্ডিহা। ঠিক আছে, এটা কি জন্য বিখ্যাত? এখানে হচ্ছে এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন। ঠিক আছে, এটা হচ্ছে হুইচ ইজ দ্য ওল্ডেস্ট এভিডেন্স অফ রাইস। ঠিক আছে, তাহলে কোল্ডিহাতে আমরা প্রথম রাইস চাষ হয়েছিল, তো ধান চাষ হয়েছিল। তাহলে প্রথম যদি আমরা বলি বার্লি চাষ, সেটা তো ফার্স্ট এভিডেন্স পাওয়া গেছিল, যে এটাই প্রথম মানুষ চাষ করেছিল। তারপরে যদি রাইস কাল্টিভেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ হলো পরে, সেটা প্রথম এভিডেন্স পাওয়া যায় আমাদের কোল্ডিহাতে। এরপর হচ্ছে মেহেরগড়। আমরা যারা 9-10-এ পড়ি তখন দেখি যে মেহেরগড় সভ্যতা কিন্তু আমাদের অ্যাড হয়েছিল। এই মেহেরগড় সভ্যতা যে ফার্স্ট সেটেলড একটা এরকম জায়গা, এখানে কিন্তু মানুষ ঘরে বসবাস করতে শুরু করলো, ইট তৈরি করতে শুরু করলো, ঘর তৈরি করতে শুরু করলো। ঠিক আছে, আর কটন, হুইট এসবের চাষবাস শুরু হলো। ঠিক আছে, বুর্জা হোম খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কাশ্মীরে হেয়ার ডগস, যেগুলো কুকুরগুলো, মানুষ কুকুর পুষতো, তো যদি মানুষ মারা যেত তার মাস্টার, তাহলে একসঙ্গে তাকে কবর দিত। কিরকম? আমি একটা কুকুর পুষেছি, আমি মারা গেলে আমার যে কুকুরটা, সেই কুকুরটাকেও ওর সঙ্গে কবর দিয়ে দেওয়া হতো, মানে ধরে নেওয়া হতো যে তারা একটাই আত্মা ছিল। ঠিক আছে, মানে প্রভু এবং ভৃত্যকে একসঙ্গে কবর দেওয়া হতো। পরীক্ষাতে কি কোশ্চেন পড়ে? পরীক্ষাতে কোশ্চেন দেয়, নেম দ্য সাইট হোয়ার দ্য ডোমেস্টিকেটেড ডগস ওয়ার বিউরিড উইথ দেয়ার মাস্টার্স। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই বুর্জা হোম খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষাতে 2-3 বার কোশ্চেন হয়ে গেছে, 2-3 বার কিন্তু এই টপিকটা থেকে কোশ্চেন দিয়েছে, বুর্জা হোম থেকে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমরা আশা করতেই পারি, যে ডোমেস্টিকেশন অফ ডগস, সরি মানে ডোমেস্টিক ডগস ওয়ার বারিড উইথ দেয়ার মাস্টার্স, এটা কোন সাইটে পাওয়া গেছে? সেটা হচ্ছে বুর্জা হোম। ঠিক আছে, পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে গর্ফ ফল, এটাও কাশ্মীরে। ঠিক আছে, ফেমাস ফর পিট ডুয়েলিং। এটা পিট ডুয়েলিং এর জন্য বিখ্যাত। পরীক্ষাতে দেয় যে হুইচ সাইট ইজ ফেমাস ফর পিট ডুয়েলিং, সেটা হচ্ছে এই গর্ফ ফল। আর বেলান ভ্যালি, যেটা আমি একটু আগে আলোচনা করেছিলাম বেলান ভ্যালি নিয়ে, সেই বেলান ভ্যালি কি জন্য বিখ্যাত? বেলান ভ্যালি একটা কারণে বিখ্যাত, কারণ এখানে তিনটে যে ফেজ, আমরা প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, ঠিক আছে, এগুলো পরপর সিকোয়েন্সে পাওয়া গেছে। মানে একটা এরকম সাইট যেখানে বেলান ভ্যালি, যেখানে তিনটে সাইট কি, মানে তিনটে যে আমাদের স্টেজ ভাগ করলাম, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, এগুলো পরপর পাওয়া গেছে। প্রথমে প্যালিওলিথিক মানুষ ছিল, তারপর মেসোলিথিক ছিল, তারপরে নিওলিথিক এসেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেই স্টেজ গুলো, যেটা হচ্ছে বেলান ভ্যালি। এই জন্য বেলান ভ্যালি কিন্তু পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা
প্রতি বছর মানে একটা সময় ছিল 15, 16, 17 যদি ডব্লিউবিসিএস এর কোশ্চেন পেপার আমরা দেখি, তাহলে দেখবো ওই সময় কিন্তু এই টপিকসটা বা বেলান ভ্যালি নিয়ে এই কোশ্চেনটা, যে নেম দ্য সাইট হোয়ার অল দ্য থ্রি ফেসেস দ্যাট ইজ প্যালিওলিথিক, মেসোলিথিক এন্ড নিওলিথিক এজেস ফাউন্ড ইন এ সিকুয়েন্স, মানে পরপর পাওয়া গেছে, এটা হচ্ছে কোন সাইট, সেটা হচ্ছে বেলান ভ্যালি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অনেকগুলো তথ্য এখান থেকে পেলাম, একটা হচ্ছে মেহেরগড়, বুর্জাহোম, কলডিহা, গার্ফকল, আর হচ্ছে বেলান ভ্যালি। ঠিক আছে, এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ পরীক্ষার পারপাসে। এরপর চলে আসছি আমরা চালকোলিথিক। চালকোলিথিক কি, আমরা প্রথমে পাথরের যুগ শেষ করলাম, এবার আস্তে আস্তে মানুষ মেটালের দিকে ঝুঁকছে। ঠিক আছে, পাথর থেকে মানুষ প্রথম চালকো অর্থাৎ তামা, কপার, কপার, তামা, তামার ব্যবহার শুরু করছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মানে আমরা তো জানি যে মেটালের কি গুরুত্ব। এটা মনে রাখতে হবে যে কপার ওয়াজ দ্য ফার্স্ট, প্রবাবলি ফার্স্ট মেটাল ইউজড বাই হিউম্যানস, এটা কিন্তু মনে রাখতে হবে। ভারতে তো অবশ্যই, এবং এটা পৃথিবীতেই কপার হচ্ছে এরকম প্রথম মেটেরিয়াল যেটা মানুষ আবিষ্কার করতে শুরু করলো। আর এই এই যে পিরিয়ডটা চ্যালকোলিথিক, এটা হচ্ছে স্টোন এজ আর হচ্ছে মেটাল এজ। আমরা তো দেখলেই বুঝতে পারছি যে এরপর মানুষ আস্তে আস্তে, লিথিক মানে কি, স্টোন, তাহলে কপারে ইউজ করছে এবং তার সঙ্গে সঙ্গে স্টোনে ইউজ করছে, দুটাই ইউজ করছে। তাহলে এটা হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড, যে মানুষ পাথর থেকে আস্তে আস্তে, ট্রানজিশন মানে হচ্ছে মধ্যবর্তী পর্যায়ে, এর থেকে মানুষ আস্তে আস্তে বেরিয়ে এসে স্টোনের, মেটালের দিকে ঝুঁকছে। এটা হচ্ছে সেই পিরিয়ডটা, মেটালিক এজের। তাহলে চ্যালকোলিথিক পিরিয়ড হচ্ছে ট্রানজিশন পিরিয়ড বিটুইন স্টোন এজ এন্ড মেটাল এজ। ঠিক আছে, যেটুকু পরীক্ষার পারপাসে গুরুত্বপূর্ণ সেটুকুই কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। ঠিক আছে, এর বাইরে আর বেশি পড়ার দরকার নেই। আমাদের কাছে অনেক বই আছে, আমরা যদি বই দেখি তাহলে দেখবো এ সম্পর্কে অনেক কিছু লেখা আছে। এত কিছু পড়লে আমাদের মাথা জাম হয়ে যাবে। ঠিক আছে, শুধু শুধু এত পড়ার দরকার নেই, জাস্ট যেটুকু পড়া হচ্ছে এটুকুর উপরই কিন্তু আমরা ফোকাস করব। এবার এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে চ্যালকোলিথিক পিরিয়ডে কি কি হতো। এই সময় মানুষ এগ্রিকালচার, আমরা দেখালাম যে এগ্রিকালচার শুরু করে দিয়েছিল, ক্যাটেল রিয়ারিং শুরু হলো, কি কি শুরু করছে এগুলো একটু জাস্ট দেওয়া আছে কনসেপ্ট বিল্ডিং এর জন্য। ঠিক আছে, পটারি, এই সময় দেখবো যে পটার সুইল, মানুষ পটারির উপর প্রচুর গুরুত্ব দিল, মানুষ ইউটেন্সিল বানানো শুরু করলো। রুরাল সেটেলমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এবার কি হচ্ছে, মানুষ তাদের সেটেলমেন্ট গড়ে তুলছে, তাদের সভ্যতা গড়ে তুলছে। যেমন আমরা এখন দেখি গ্রাম কনসেপ্ট, যে একটা গ্রাম, তারপরে 1 কিমি 2 কিমি দূরে আরেকটা গ্রাম, ঠিক একইভাবে মানুষ সে সময় রুরাল সেটেলমেন্ট এ সময় গড়ে তুললো। ঠিক আছে, তাহলে চ্যালকোলিথিক পিরিয়ডটাই মানুষ বর্তমানে যেভাবে আমরা আছি সেই একইভাবে মানুষ বসবাস করতে শুরু করলো। কয়েকটা কালচার মানে কয়েকটা সাইট। ঠিক আছে, কালচার মানে হচ্ছে মেনলি সাইট, এই যে লিখে দেওয়া আছে কালচার মানে হচ্ছে সাইট, এবং কয়েকটা সাইট এখানে দেওয়া আছে পরীক্ষার জন্য। সাইটগুলোর নাম মনে রাখা একটু একটু করে। ঠিক আছে, অহর বা বানস কালচার মনে রাখা, মালবা কালচার মালবে, জোর কালচার। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট জোর কালচারের। এটা কি, দৈমাবাদ ইজ দ্য লার্জেস্ট জোর কালচার সাইট। দৈমাবাদ হচ্ছে লার্জেস্ট জোর কালচার সাইট। এরপর ফেমাস আরো কয়েকটা জায়গা হচ্ছে। ঠিক আছে, ব্রোঞ্জের ব্যবহার হচ্ছে, ব্রোঞ্জের কিছু জিনিস পাওয়া যাচ্ছে নাবদাতলি, এটা হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত। এটাও কিন্তু খুবই একটা বিখ্যাত চ্যালকোলিথিক সাইট, এবং এটা প্রবাবলি দ্য লার্জেস্ট সাইট, যে লার্জেস্ট লার্জেস্ট চ্যালকোলিথিক সেটেলমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি চ্যালকোলিথিক পিরিয়ডে কয়েকটা জিনিস আমরা দেখলাম এখানে। এবার এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, এটা আমরা ছোটবেলা থেকে ছবি দেখে আসছি, তাই একটু আমি দিয়েছি এটা, যে ভীমবেটকা। ঠিক আছে, আমরা দেখেছি যে ভীমবেটকা এরকম 500 মতো রক শেল্টার পাওয়া গেছে, যেগুলোতে আমরা ছবি দেখতাম, যে গরুর ছবি দেখা আছে, বিভিন্ন রকমের হান্টিং, অ্যানিমেল হান্টিং ছবি আছে। এই ভীমবেটকা একটু আছে। ভীমবেটকা কোথায়, এটা হচ্ছে মধ্যপ্রদেশ, একটু আগে আমরা পড়লাম। ঠিক আছে, এর পাশাপাশি যোগীমারা কেভ যেটা আছে, এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কেভ। এখানেও এরকম ওই প্রিহিস্ট্রি যুগের কিছু ছবি আঁকা আর রয়েছে। আর এই যে জিনিসটা, এই যে ভীমবেটকার, সেটা কে আবিষ্কার করেছিল, ভিএস ওয়াঙ্কার। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, ভিএস ওয়াঙ্কার। এ কিন্তু এই আমাদের যেটা ভীমবেটকা, সেই ভীমবেটকা আবিষ্কার করেছিল। আর ইট ইজ দ্য ওল্ডেস্ট পেন্টিং ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা ভারত, এর বাইরে পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে ওল্ডেস্ট পেন্টিং। ঠিক আছে, এই ছবি আমরা সবাই দেখেছি, ওই জন্য আর ডিটেলস এটা নিয়ে আলোচনা করছি না। এবার হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ আরো তথ্য জাস্ট জিস্ট করে এখানে দেওয়া আছে, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে এগুলো থেকে কোশ্চেন হতেই পারে, মানে হয় আর কি, মানে এগুলোই কোশ্চেন দেয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু ভালো করে আরেকবার আমরা রিকেপ করে নিই, এগুলো সবগুলো আমরা পড়লাম। ঠিক আছে, নেভাসা ভ্যালি বা নেভাসা ইন্ডাস্ট্রি যখন আমরা দেখলাম, নেভাসা ইন্ডাস্ট্রি, সে নেভাসা এটাকে পপুলারাইজ করেছিল এইচ ডি সাংকাইলা। এটা ডব্লিউবিসিএস এর মেন্স আবার কোশ্চেন এসেছিল, যে নেভাসা ইন্ডাস্ট্রি বা নেভাসা কালচার এটা কে পপুলারাইজ করেছিল। এটা পপুলারাইজ করেছে এইচ ডি সাংকাইলা। একইভাবে নাবদাতলি,
কে করেছিল? সেম, এইচ.ডি. সংকাইলা। ঠিক আছে। দি আর্লিয়েস্ট এভিডেন্স অফ ম্যান ইন ইন্ডিয়া ইজ নর্মদা ভ্যালি। আমি যখন পড়াচ্ছিলাম তখন এই জিনিসটা আলোচনা করলাম যে আর্লিয়েস্ট এভিডেন্স অফ ম্যান, অর্থাৎ মানুষের প্রথম অস্তিত্ব ভারতে কোথায় পাওয়া গেছিল, সেটা হচ্ছে নর্মদা ভ্যালিতে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে অনেকবার এই কোশ্চেনটা এসেছে। মেহেরগড় হ্যাজ দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ ডেন্টিস্ট্রি। দাঁতের নিয়ে, দাঁতের সমস্যা বা দাঁতের উপর যে আমরা ডেন্টিস্ট্রি বলি না, ডেন্টিস্ট যারা হয়, দাঁত নিয়ে যে কাজকর্ম বা দাঁতের নিয়ে প্রথম মেহেরগড়ে এরকম কিছু পাওয়া গেল যে দাঁতের এরা উপরে কাজ করতে শুরু করলো। এবার হচ্ছে হাউস বিরিয়ালস। আমরা একটু আগে পড়লাম যে কুকুরের সঙ্গে তার প্রভু দুজনকে একসঙ্গে কবর দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সেটা পেলাম কোথায়? সেটা পেলাম বুর্জা হোম। মনে পড়ে একটু আগে স্লাইডে দেখাচ্ছিলাম, যেটা হচ্ছে কাশ্মীরে। ঠিক একইভাবে হাউস বেরিয়াল মানে ঘরের মধ্যে কবর দিয়ে দেওয়া হতো, সেটা হচ্ছে উলেরি, এটা হচ্ছে আলমোড়াতে। উলেরি বলে জায়গাটা, এটা পরীক্ষাতে দেয় যে হাউস বিরিয়াল এরকম কোথা থেকে রিপোর্ট হয়। হাউস বিরিয়ালস আর রিপোর্টেড ফ্রম জায়গার নাম দেবে, সেটা হচ্ছে উলেরি। উলেরি কোথায়? আলমোড়াতে। ঠিক আছে, সেম জিনিসটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি যাতে এটা আমরা না ভুলি। বারবার আমি দিচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে বেলান ভ্যালি। বেলান ভ্যালি কি জন্য বিখ্যাত? কারণ এখানে আমাদের তিনটে ফেজ যেটা পেলাম প্রি হিস্ট্রির, অর্থাৎ প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক, তিনটা ফেজ। সেই তিনটে ফেজ পরপর সিকোয়েন্সে পাওয়া গেছে এই বেলান ভ্যালিতে। এটা পরীক্ষাতে অনেকবার কোশ্চেন এসেছে এবং জেনারেলি এগুলো সবগুলোই পরীক্ষাতে এসেছে কোনো না কোনো সময়। তাই জন্য আমি একটা জায়গায় টু দা পয়েন্টে লিখে দিয়েছি। আর হচ্ছে আর্লিয়েস্ট এভিডেন্স অফ সেটেলড এগ্রিকালচার। প্রথম আমরা ধান চাষ যদি দেখি, সেটা হচ্ছে আমরা পেলাম কল্ডিহাতে। এবার যে স্যাটেল এগ্রিকালচার, অর্থাৎ মানুষ একসঙ্গে সংঘবদ্ধ হয়ে চাষবাস শুরু করলো, সেটা হচ্ছে এই মেহেরগড়। তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্রি হিস্টোরিক পিরিয়ড। প্রি হিস্টোরিক পিরিয়ড থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম, এবং যেগুলো পরীক্ষাতে আসেনি কিন্তু পরীক্ষাতে আসার চান্স আছে সেগুলো আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তো এগুলো নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তোমরা একটু করে নিতে পারো। এরপরে যে ক্লাসটা আছে সেটা একটু পরেই শুরু হবে।